হ্যালো, হ্যালো, হ্যালো গুড মিউজিক লাভার্স। কেমন আছেন আপনারা সবাই? ঠিক যেভাবে কথা দিয়েছিলাম সেভাবেই চলে এলাম মাই পিএস অর্থাৎ মাই প্র্যাকটিস সংস সেগমেন্টের নতুন একটি এপিসোড নিয়ে। আজকে আমি যে গানটা নিয়ে গল্প করব সেই গানটা হচ্ছে সাডেন ব্যান্ড লাইন আপের, আমাদের দেশের 90 দশকের মোটামুটি জনপ্রিয় ব্যান্ড লাইন আপ সাডেনের থার্ড অ্যালবাম থেকে হঠাৎ হঠাৎ ট্র্যাকটি নিয়ে। আর প্রতিবারের মতো এবারও বলে রাখছি, আমার এই গানটি নিয়ে যে গল্প তার মধ্যে 3টা পর্বে বিভক্ত থাকবে ব্যাপারটা। প্রথম পর্বটা গানটার সাথে আমার পরিচয়ের ব্যাকগ্রাউন্ড, দ্বিতীয় পর্বে থাকবে গানটাকে তুলবার ব্যাপারে যত স্ট্রাগল রয়েছে, আর তৃতীয় পর্বে থাকবে মানে সফলতার অংশটুকু, কিভাবে গানটা তুলতে আমি 100% সফল হলাম সেই আনন্দটা আপনাদের সাথে ভাগাভাগি করা। তো সবাই গুছিয়ে বসুন এবং কানে হেডফোনটা সুন্দরভাবে গুজে নিন। আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে যদি হেডফোন ভলিউম বুস্টার অ্যাপ থাকে, অ্যাপটা দিয়ে আপনার সাউন্ড ভলিউমটা একটু ইনক্রিজ করে নিন, তাহলে আর একটু পরিষ্কারভাবে শুনবেন, শুনতে ভালো লাগবে। আর প্রতিবারের মতো এবারও আমি ভিডিও করবার সময় কল্পনা করে নিচ্ছি যে আমার প্রিয় সিনিয়র ভাই এসএস ব্যান্ডের সাইফ ভাইকে তো ইউটিউবের মাধ্যমে এখন আপনারা সবাই চেনেন। উনি ওনার পুরো পরিবার নিয়েই ব্যান্ড মিউজিক করছেন। সো আমি কল্পনা করে নিচ্ছি আমার এই ভিডিওটায় সাইফ ভাইও দর্শক হিসাবে স্ক্রিনের ওই পারে থাকছেন। এরকম কোনো একটা কল্পনা করেই আমি শুরু করছি তাহলে আজকে। তো ফ্রেন্ডস, অনেক পুরনো কথা, সাডেন ব্যান্ডের থার্ড অ্যালবামের যে গানটা হঠাৎ, এই গানটির সাথে আমার পরিচয়ের ব্যাকগ্রাউন্ড আসলে এরকম। ইয়ার 1995-এ যে রোজার ঈদ, সেই রোজার ঈদে আমি সালামি কালেক্ট করবার পরে, ঈদি বা সালামি কালেক্ট করবার পর প্রথম আমি ঈদগুলোতে আমার স্টুডেন্ট লাইফে প্রথম যে কাজটা আমি করতাম, ঈদের নামাজের পর সালামি কালেক্ট করবার পর সোজা চলে যেতাম ক্যাসেট শপে, নতুন ঈদের যে ব্যান্ড মিউজিক্যাল ক্যাসেটগুলো যে বের হতো সে সময়, সেইটা কালেক্ট করতে। তো সেইবারও ব্যতিক্রম হলো না, আমি চলে গেলাম। তখন আমি থাকতাম মগবাজার মধুবাগ এলাকাতে। ওখান থেকে বের হয়ে নয়াটোলা এরিয়াতে ক্যাসেটের 2টো শপ ছিল, সেখানে আমি রিক্সা দিয়ে চলে গেলাম এবং অ্যালবামটা কালেক্ট করলাম এবং বাসায় নিয়ে আসলাম, এবং ক্রমান্বয়ে সমস্ত গানগুলোই এ সাইড বি সাইড শুনতে 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 হঠাৎ গানটার সাথে একসময় পরিচয় হলো। তো পরিচয়ের ব্যাকগ্রাউন্ড এটাই, কিন্তু গানটা নিয়ে স্ট্রাগলের ব্যাকগ্রাউন্ডে যাবার আগে ব্যান্ডটার সাথেই যে আমার পরিচয় সেটা নিয়েও লম্বা একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, একটা গল্প রয়েছে। সেটা ফ্রেন্ডস, গুড মিউজিক লিসনার্স, আপনাদের সাথে একটু ভাগাভাগি করছি এখন। এটা আরও আগের কথা, ইয়ার 1991, আমি তখন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ক্লাস 6-এ পড়ি। তো আমি তখন মগবাজার মধুবাগ এলাকাতে রেন্টেড ফ্ল্যাটে ভাড়া থাকি বাবা মার সাথে, এবং আমার আম্মুর এলাকা ভিত্তিকভাবে কয়েকজন বান্ধবী ছিলেন, উনাদের ছেলেরা আবার আমার কাছাকাছি বয়সের ছিল সবাই। তো লিয়াকত হোসেন রাজু, এই নামটা আমি আমার মাই পিএসের যে সেকেন্ড এপিসোড সেখানেও এই নামটা বলেছি, তার কথা বলেছি। লিয়াকত হোসেন রাজু সেই সময় ব্যান্ড শো, পত্রপত্রিকাতে ব্যান্ডগুলোর ছোট ছোট লিখা এটসেট্রা ব্যাপারে তার চোখ কান খুব খোলা ছিল, এবং সে সবসময় আমাদের ফ্রেন্ড সার্কেলে এমন একটা ভাব দেখাতো যে আমি খুব তাড়াতাড়ি একটা স্প্যানিশ গিটার নিয়ে নিচ্ছি রে, এবং আমি খুব তাড়াতাড়ি ব্যান্ড মিউজিকে ঢুকবো ভাব, এরকম একটা। যদিও সে গান বাজনায় ঢোকেনি, তবে সে খুব সতর্ক লিসেনার ছিল, ইন্টারেস্টেড লিসেনার ছিল, সচেতন লিসেনার ছিল। ওই সময়কার
ব্যান্ড মিউজিক অ্যারেনাতে বা সিনারিওতে কি হচ্ছে না হচ্ছে, লিয়াকত হোসেন রাজুর সাথে এইসব নিয়ে আড্ডা মারলে মজা লাগতো। তো মাঝে মাঝে পারিবারিকভাবেই বেড়াতে যেতাম ওদের বাসায়, একই এলাকায়, তো হাঁটা পথ, 2-3 মিনিটের পথ, হাঁটা পথ তাদের বাসা আর আমাদের বাসা। তো 91 সালে, তখন অবশ্য আমি একটু শিফট করেছি বাসা। বাসা ঠিক মগবাজারের সেন্টারে আমি থাকি না, আমি একটু মধুবাগ মাঠের কাছে চলে গিয়েছি। মধুবাগ অ্যাপার্টমেন্টে থাকতাম তখন, বাট ঈদে যাওয়া আসা হতো। আর এমনিতেও মায়ের সাথে যাওয়া আসা হতো ওদের বাসায় বিকেলের দিকে। তো একদিন দুপুরের দিকে যাওয়া হলো কোনো একটা কাজে, স্কুল বন্ধ ছিল আমার সে সময়। সেই সময় লিয়াকত হোসেন রাজুর বড় ভাই, আমাদের চেয়ে কয়েক বছরের বড় হবেন, রানা ভাই। রানা ভাই একটা ক্যাসেট নিয়ে এলেন, এবং ওরা তখন বেশ দামি একটা ক্যাসেট প্লেয়ার সেট কিনেছে। সনি সেট হবে না কি হবে আমার ইটা মনে নেই, তবে সেই সেটটা বেশ এক্সপেন্সিভ, এবং একটা ডেকোরেশন করা শেলফের মধ্যে সেটটাকে রাখা যেত এবং স্পিকারস আলাদা করা যেত। তো আন্টি এই সেটটা কিনবার পর আমাদের সবাইকে চায়ের দাওয়াতও দিয়েছিলেন যে এসে চা খেয়ে যাও, এবং আমার মেশিনটা দেখো, গানের মেশিন কিনেছি গান শুনবার। তো ওই দিন অবশ্য সেই চা চক্র নয়, বেশ কিছুদিন হয়ে গেছে ওরা সেটটা কিনেছে। তো সেখানে রাজু গানটা বাজালো, লিয়াকত হোসেন রাজু যে আছে। একটু কনফিউশন ক্লিয়ার করি, আমার অন্যান্য ভ্লগ যারা দেখেছেন, আরেকটা রাজুর কথা আমি বলেছি, সেই রাজু আর এই রাজু কিন্তু এক নয়। রাজু আহমেদ করে আমার একটা বন্ধু ছিল, তার সাথে আমার কেমিস্ট্রিটাই ছিল আউট অফ দ্য ওয়ার্ল্ড, অন্যরকম কেমিস্ট্রি। সে ছিল উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের স্টুডেন্ট। আর লিয়াকত হোসেন রাজু যে, সে আমার স্কুলে পড়তো না, সে আমার এলাকা ভিত্তিকভাবে সহপাঠী ছিল, ছোটবেলা থেকেই চাইল্ডহুড ভাবে ফ্যামিলি ফ্রেন্ডই বলা যায়। তার অন্যান্য আরো ফ্রেন্ড সার্কেল ছিল, সেই সার্কেলে আমি মিশতাম না, আমি একটু নিজের মতো থাকতাম। যেহেতু ফুটবল ক্রিকেটে এইসব খেলাধুলার অভ্যাস ছিল না, অতএব ওই দলের সাথে হইচই করা টরা এগুলা অত বেশি, আমি গান বাজনার ব্যাপার না থাকলে কোনো দলে আমি ঠিক মিশতে চাইতাম না। তো ক্যাসেটটা সাডেন ব্যান্ডের প্রথম অ্যালবাম তখন ওভেন ফ্রেশ একদম মার্কেটে এসেছে, এবং সেই অ্যালবামটাতে রাজু আমাকে বললো এই গানটা শুনে দেখ। গানটা রানা ভাইও উপস্থিত ছিল রুমে, রাজুও ছিল। গানটার নাম ছিল নেশা। আমি হেরোইন আসক্ত, মোরা প্যাথিড্রিন ভক্ত, মোরা নেশায় আসক্ত, এরকম লিরিকের উপর আগুন ভাই ফার্স্ট হেভি মেটাল থ্রোয়িং যেটাকে বলে, যেটা আমরা মেটালিকা বা মেগাডেথে বুঝি, আগুন ভাই সেরকম একটা টান দিয়েছিল। এই টানটা প্রত্যেকবার ব্রিজ লাইনের আগে পরে কমন ছিল এই টানটা গানটা ট্র্যাকটার মধ্যে। তো টোটালি আমার কানে লাগলো, কম্পোজিশনটা অন্যরকম, মানে ইতিপূর্বে কোনো বাংলা ব্যান্ডের এইরকম সাহসী পদক্ষেপ আমি শুনিনি। ওই সময় তো খুব স্ট্রাগল করে তারা রেকর্ডিং করেছে, সবাই আসলে নতুন, ওনারা স্টুডেন্ট সে সময়, আগুন ভাই খালি একটু সিনিয়র। তো তারপরও দীপ ভাইয়ের ড্রামিং ছিল, ফাটায় ড্রামিং করছে ওখানে, বোঝা গেছে। লিড গিটার বাজাতো সে সময় সুমন ভাই, কিবোর্ডে ছিল লেনিন ভাই, দীপ ভাই ড্রামসে, বেস গিটারে, সরি লিড গিটারে সুমন ভাই না, রাশেদ ভাই, পরবর্তীতে লেসন 1 লেসন 2 ব্যান্ডে যাকে লিড গিটারিস্ট হিসাবে দেখা যায়, রাশেদ ভাই ছিল লিড গিটারে, এবং বেস গিটারে সুমন ভাই। তো এই ট্র্যাকটা হেভি মেটাল ট্র্যাক হওয়াতে, হেভি মেটাল মানে সেই আমলের ভিত্তিতে যেভাবে হেভি মেটাল করা যায়, এটা টিপিক্যাল মেটালিকা বা মেগাডেথ টাইপের হেভি মেটাল নয়, যে সারাক্ষণ একটা রুট ফিফতে স্কেল রিফ আছে, ডিস্টরশনের খুব ভারী একটা রিফ থাকবে, সেই ধরনের এই গানে সেরকম কোনো রিফ ছিল না। রেকর্ডিংও বাজে ছিল, গিটারের কাজ অনেকগুলোই পেছনে পড়ে গিয়েছিল, বেস গিটার এবং রিফ গিটার শোনাই যায়নি খুব একটা, লিড গিটারটা শুধু পাওয়া গিয়েছে।
তারপর ওভারঅল আমি যেহেতু ছোট, জীবনে প্রথম এই ধরনের গান শুনছি, আমার খুব ভালো লাগলো এবং ওই প্রথম সাডেন ব্যান্ড ক্লিক করলো আমার মাথায়। তবে আমি কিন্তু অ্যালবামটা কালেক্ট করিনি, গানটা শুধু মাথায় ছিল। এরপরে আমার রিলেটিভ ছিল, ফুফু ছিল আমার, তারা মিরপুর পল্লবীতে থাকতো। ফুফুর মেয়ের আবার সাডেন ব্যান্ডের মেম্বারদেরকে নাকি উদয়ন স্কুলের থ্রুতে চিনতো অনেক আগে থেকেই। তো তারা আবার সাডেনের ফার্স্ট অ্যালবাম সেকেন্ড অ্যালবাম কালেক্ট করেছিল। তো এরপরে সাডেনের সেকেন্ড অ্যালবাম গিয়ে একদিন শুনবার চেষ্টা করলাম। ওখানে অন্বেষা করে একটা গান ছিল, তো সেই অন্বেষা গানে সেই সময় ক্যাসেটের কভারে লেখা দেখলাম লেনিন ভোকালস। ওই সময় আমার একটা চরিত্র ছিল, ব্যান্ডের রেগুলার মুখ বা রেগুলার ফ্রন্টম্যান, রেগুলার ভোকাল যে আছে, তার পাশাপাশি যদি অন্য কোনো গিটারিস্ট বা কিবোর্ডিস্ট বা ড্রামারের কথা লেখা থাকতো যে উনি কণ্ঠ দিয়েছেন, আমি খুব অনুসন্ধিৎসু হয়ে যেতাম যে শুনতে হবে তো, এই মানুষটা তো কখনো গান গায় না, এই মানুষটা গান গেয়ে উঠলে কেমন লাগে। এটা আমার একটা ছিল। তো আমি তখন এই কারণে অ্যালবামটা শোনা শুরু করলাম। কিন্তু অন্বেষা গানটা আমি ঠিক কি ধরনের জনরা ছিল ওটা, ওটা কি আধুনিক গান, রক না পপ নাকি আমি জানি না, জনরাটা ওনারাই ভালো বলতে পারবেন। আর সাডেন ব্যান্ডের সেই সময় ম্যাগাজিনে একটা লেখা ছাপা হয়েছিল, আমার মনে পড়ছে না, কোনো একটা ম্যাগাজিনে, নামটা মনে নেই। সাডেন ব্যান্ডের উদয়ন স্কুল থেকেই তাদের একসাথে মিউজিক করা, তাদের স্টেজ শো, স্ট্রাগলস, প্র্যাকটিস, কে কি পছন্দ করেন, এটসেট্রা অনেক কিছু পড়েছিলাম একটা ম্যাগাজিনে। তো আমি একটু ইন্টারেস্টেড হয়েছিলাম যে আচ্ছা এই ব্যান্ডটার গান শোনা যেতে পারে, একটু শোনার চেষ্টা করি কি গাইছে তারা, এত ফলো করে ছেপেছে যেহেতু তাদের কথাবার্তা। তো গান শুনতে গিয়ে দেখলাম তারা নিজেদের শিক্ষার ব্যাপারটা, লেনিন ভাই কিবোর্ডিস্ট লেনিন ভাই যেভাবে নিজের ব্যাকগ্রাউন্ড বলেছে ওইখানে, যতদিন ধরে গান শিখছেন ওনারা, কোনো একটা একাডেমিতে শিখলে তো ভালোভাবেই শেখার কথা, বা একটা কি বলবো এক্সপার্টনেসের জিনিসটা পাওয়া যাওয়ার কথা কণ্ঠে। কিন্তু লেনিন ভাইয়ের গায়কিতে আমি সেরকম এক্সপার্ট কোনো কিছু পেলাম না। হয়তো প্রথম রেকর্ডিং জীবনে, শুরুর দিকে রেকর্ডিংয়ে অনেক সিঙ্গার আছে লাইভে ভালো গায়, কিন্তু রেকর্ডিং মেশিন বাটন যখন অন হয়ে যায় তখনই তারা টেনশনে পড়ে যায়, তখন খারাপ গাইতে শুরু করে। হতে পারে রেকর্ডিং ভীতি ছিল বা কিছু একটা হবে। অন্বেষা গানটা ভালো লাগলো না আমার কাছে। আমি এটুকু বুঝেছি তারা অনেক কিছু করতে চেয়েছে, ফিউশন টিউশন, ডাবল বেস আবার দেখলাম একটু টিক 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 বাজানো হয়েছে, কিন্তু রেকর্ডিংটা পরিচ্ছন্ন ছিল না। আর গায়কী সব কিছু মিলিয়ে লেনিন ভাই অ্যাজ এ কিবোর্ডিস্ট লেনিন ভাইকে সবসময় ভালো লাগে আমার, কিন্তু সিঙ্গার হিসেবে লেনিন ভাই, আমার যে এক্সপেকটেশনটা ছিল, ওনার গেট আপ, চেহারা, সব কিছু মিলিয়ে যে হিরোইজম ওনার ছিল গায়কির মধ্যে, আমি আসলে লেনিন ভাইয়ের সেই হিরোইজমটা পেলাম না। আর সেই স্যাডেনের সেকেন্ড ব্যান্ডের গানগুলো, রিলেটিভের ফুফুর বাসায় যেহেতু গিয়েছি, সেখানে তো স্বাধীনতা গান শোনা যেতেই পারে। আমি গানগুলো একটার পর একটা শুধু কিছুক্ষণ শুনবার পর ফরওয়ার্ড বাটন দিতে লাগলাম, কারণ গানগুলো সবই ওই আধুনিক গানের আঙ্গিকের গান ছিল। তো ওই সেকেন্ড অ্যালবাম শোনার পর সাডেন ব্যান্ডের প্রতি আমার আসলে ইন্টারেস্টটা নষ্ট হয়ে গেল, যে দূর, এরা তো নামেই শুধু ব্যান্ড, কিন্তু এরা সাক্ষাৎকার যেরকম রকিং ভাবে দিয়েছে, আমি তো রকিং অ্যাটিটিউড মনে করেছিলাম, কিন্তু এরা তো দেখি ওই আধুনিক গানের মতো করে কি কি গাইতেছে, ঠান্ডা ঠান্ডা সমস্ত গান। এই ব্যান্ড হবে ব্যান্ডের মতো, ব্যান্ড আধুনিক গানের ধাঁচে করবে কেন? আর রেকর্ডিংও তো সেরকম ভালো না, ইনস্ট্রুমেন্টের কেরামতেই শুধুমাত্র কিবোর্ড ভর্তি ভর্তি করা। আর অ্যাজ আ লিড গিটারিস্ট আগুন ভাইয়া আমার এক্সপেকটেশন ফুলফিল করতে পারলো না সেই সময়। লিড গিটারিস্ট বলতে যেটা বোঝায় ডিস্টরশনে বাজানো, বা প্রমিথি প্রমিথিউস ব্যান্ডের আরিফ ভাই বা নোভা ব্যান্ডের ফজল ভাই, ওইসব দিক থেকে, বা ওয়ারফেস ব্যান্ডের কমল ভাই, ওইসব
জায়গা থেকে যদি কম্পেয়ার করি তাহলে আগুন ভাই জঘন্য ইলেকট্রিক গিটারিস্ট হিসেবে ওনার বাজানো জঘন্য ছিল। ওই ক্লিন জিনিসপত্র উইদাউট ডিস্টরশনের কিছু ব্লুজ কিছু রিদম এগুলো উনি ভালো বাজাতেন, কিন্তু ডিস্টরশন গিটারিস্ট বলতে যেই এক্সপেকটেশন আসে মনে উনি ওটা ফুলফিল করতে ব্যর্থ হন। তো নানান কারণে সাডেন ব্যান্ড থেকে আমার মন উঠে গেল। এরপরে এরপরে চলে গেছে অনেকটা সময়। এক সময় জানতে পারলাম লিয়াকত হোসেন রাজুরা তো আবার এইসব নিয়ে খোঁজ খবর রাখতো, কালচার করতো, ফ্রেন্ডের আড্ডা টাড্ডা হলে ওর কাছ থেকে টুকটাক নিউজ জানতে পারতাম। এক সময় শুনলাম আগুন ভাই নাকি বের হয়ে গেছে, আগুন ভাই নাকি সাডেনে নেই, এবং হামজা নামের নতুন একটা ভোকাল নাকি জয়েন করেছে। তো আমি ম্যাগাজিনেও একদিন চোখে পড়লো সাডেন নিয়ে ছোট্ট একটা লেখা, সাডেনের নতুন ভোকাল হামজা এই শিরোনামে একটা লেখা বের হয়েছিল। সে সময় ওই ক্লাস 7 বা 8 এরকম টাইমে, ইয়ার 92-93-র মধ্যে এই নিউজগুলো আমি পাই। আর ইয়ার 94-এর শেষের দিকে যে কিশোর পত্রিকা বের হয়েছিল ব্যান্ড সঙ্গীত সংখ্যা, যেটা এটা আমি কিনেছিলাম। একটু মোটা সংখ্যা ছিল, সাইজটা মোটা ছিল বইটার, এবং এটা যত জনপ্রিয় ব্যান্ড আছে বাংলাদেশের ওদের ব্যাপারে খুব সুন্দর ডিটেলস কভার ফলো আপ নিউজ করা হয়েছিল। ব্যান্ডের লাইন আপে কারা, ব্যান্ডের মেম্বারদের আলাদা আলাদা কথা, ফটো, ছবি। এটা মানে কিশোরদের জন্য খুব 8-9-10 পড়ুয়া কিশোর যারা মিউজিক্যাল মাইন্ডেড আমার মতো যারা, তাদের জন্য খুব লোভনীয় একটা সংখ্যা ছিল ওটা, এবং ওটা আমি কিনেছিলাম। এবং অনেককে যারা কিনতে পারেনি ফটোকপি করে করে ওটার থেকে অনেক পৃষ্ঠা অনেককে দিয়েছিলাম সেই সময়, যারা গিটার টিটার শিখবার জন্য কর্টর নিতে চাইতো। তো ওইখানেও সাডেন ব্যান্ড সম্পর্কে দেখলাম লেখা টেখা আছে। তো এই করতে করতে ইয়ার 1994 শেষ হয়ে গেল। 95-এর একেবারে জানুয়ারির দিকে সেই সময় আমরা ইত্তেফাক সংবাদপত্র রাখতাম বাসায়, দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকে একটা ম্যাগাজিন পেজ ততদিনে চালু হয়েছে, বিনোদন, টেলিভিশন, ব্যান্ডের গান, ব্যান্ড স্টার্স অ্যাটসেট্রা নিয়ে কথাবার্তা হতো ওখানে লেখা থাকতো। আমি খুব আগ্রহ নিয়ে ওই পেজটা পড়তাম। তো সেইখানে আমি দেখলাম 95-এর শুরুর দিকে হবে এটা সাডেন ব্যান্ড নিয়ে আবার একটা লেখা দেওয়া হলো। ওখানে লেখা হলো যে এবার ব্লুজ রক, জ্যাজ রক, হার্ড রক আর সফট রক ধাঁচের গান থাকছে। এই 4টা ওয়ার্ড ইউজ হলো ওইখানে। এই ভোকাবুলারিগুলো শুনে আমি আরও ইন্টারেস্টেড হলাম আরেকবার নতুন করে, যে তাই নাকি, এইবার কি তাহলে আমার মনের মতো কিছু হতে যাচ্ছে নাকি, রকিং কিছু পাবো নাকি? কারণ আমি তো আমার আগের ভিডিওগুলো যারা ফলো করেছেন তারা তো জানেন আমি ছেলেটা গিটারে ডিস্টরশন ভালো বাজাতে পারি বা না পারি, আমি ছিলাম ডিস্টরশন পাগলা। ডিস্টরশন আমার শুনতেই হবে, এবং বাংলা ব্যান্ডের গানে সেটা। তো এখন এই লেখাটা পড়ে একটু ইন্টারেস্টেড হলাম, এবং সেখানে দেখলাম ভোকালিস্ট হামজার আর কোনো অস্তিত্ব নেই। ভোকাল মানে নতুন ভোকাল হিসাবে অলরেডি হামজা ভাই বের হয়ে গেছেন, এবং নিবিড় ভাই নামে আরেকজন জয়েন করেছেন। তো আমি আরও ইন্টারেস্টেড হলাম যে ঘটনাটা কি, হামজা নামের একজন ঢুকলো আবার বেরও হয়ে গেল। আর হামজা ভাইয়ের ততদিনে সলো গান টান আবার প্রকাশিত, বিটিভিতে প্রচারিত হচ্ছে। হামজা ভাই খুব ভালো গিটার বাজায় দেখলাম। আমি টোকাই নামের একটা রক গান সে সময় 95-এ প্রচারিত হয়েছিল বিটিভিতে, গানটা ভালো লাগলো। তো এটা তো আমি 95-এর মাঝখানে চলে গেছি, একটু শুরুতে যাই, জানুয়ারির দিকে যাই। হামজা ভাইকে পরে জেনেছি, হামজা ভাইয়ের আগে নিবিড় ভাইকে আগে জেনেছি, কারণ অ্যালবাম যেহেতু আমি কালেক্ট করেছিলাম। তো যাই হোক, ব্যান্ডের সাথে আমার মোটামুটি সাডেন ব্যান্ডের সাথে পরিচয়ের পর ইন্টারেস্ট হারিয়ে ফেলা এবং আবার নতুন করে ইন্টারেস্ট গ্রো করা, এই ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি এইরকমই আপনাদেরকে বললাম। তো পত্রিকার লেখাটা পড়ে চিন্তা করলাম যে না, এইবার ঈদের সালামি পেয়ে এই ক্যাসেটটা কালেক্ট করতে হবে। এরপর অল্প 2 সপ্তাহের মধ্যেই, 10 দিনের মধ্যেই পত্রিকা মারফত জানতে পারলাম আজকে রাতে বিটিভিতে সাডেন ব্যান্ডের পরিবেশনা আছে। আমি তো আটঘাট বেঁধে বসলাম যে এইবার দেখতেই হবে, মেম্বার কারা চেঞ্জ হয়েছে, নতুন ভোকালিস্ট কেমন কি, আমার সব দেখতে হবে।
আমি বসলাম, গানটা ছিল আকাশ মেঘে ঢাকা, আঁধারের ঘন ঘটা, তারই মাঝে বেঁচে থাকা, পৃথিবী ঘুমিয়ে। এই রকম একটা গান ছিল, খুব সুন্দর সফট রক গান। নিবিড় ভাইয়াকে দেখলাম, সে রীতিমতো ইলেকট্রিক গিটার বাজিয়ে, গিটার সোলো টোলো বাজিয়ে গান টান করতেছেন, এটা দেখলাম। লেনিন ভাইয়াকেও দেখলাম, দীপ ভাইয়াকেও দেখলাম, উপল ভাইয়াকে দেখলাম। মানে লাইন আপে চেঞ্জ এসেছে ততদিনে। লিড গিটারে উপল ভাইয়া, ড্রামস আর কিবোর্ডে পুরানো মানুষই আছেন, বেস গিটারে সাজ্জাদ ভাই নতুন একজন জয়েন করেছেন। এই তো, আর ভোকালে ফ্রন্টম্যান বদলে গেছে, নিবিড় ভাইয়া। তো গানটা লাগলো, ভালো লাগলো, আপ টু দ্য মার্ক লাগলো না, কারণ গানটাতে লাল নীল সবুজের খেলা নেই কোনোখানে, আলোহীন এক একটি দিন পেরিয়ে পেরিয়ে। এই গানটা আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর নিচে আপনাদের সুবিধার জন্য কপি পেস্ট করে দেবো ফ্রেন্ডস, তো শুনলে বুঝতে পারবেন কোনটা নিয়ে কথা বলছি। গানটার অন্তরার জায়গায় একটা রিফ আছে, এই রিফটা বিটিভির যে ভার্সনটা সেটার মধ্যে রিফটা ছিল না দেখে আমার তেমন ভালো লাগলো না। বাট তারপরও আমি রোজার ঈদে ক্যাসেট কালেক্ট করলাম, ক্যাসেট কালেক্ট করে এনে যখন আবার এই আকাশ মেঘে ঢাকা ট্র্যাকটা শুনলাম, তখন আমার আসলে খুব ভালো লাগলো। আসলে তখন রিফ ভার্সনটা ছিল, এই রিফ ভার্সনটা খুব পাগল করে ফেললো আমাকে, এবং বেশ কয়েকটা গানই রিফ ভার্সন ছিল, এবং গানের দেখলাম কম্পোজিশনের মেজাজ পুরোই পাল্টে গেছে, ওই আগের মতো আধুনিক গান ঘেঁষা ওই রকম সো ব্যাকডেটেড 70-এর দশকের ওই ধাঁচটা আর নেই। নিবিড় ভাই, ওফ, আমি ভোকালিস্ট নিবিড় ভাই সম্পর্কে যে কি বলবো আপনাদেরকে আমি বুঝতে পারছি না। আমি নিবিড় ভাইয়ের মতো ভোকাল হতে চেয়েছিলাম, এবং সাডেন ব্যান্ডের ওই অ্যালবামের কয়েকটা গান, যেমন তুমি কি সেই জন, তারপরে প্রেমিকা নেই কে ওখানে, তারপরে নির্জনে আমি বসে ভাবি, এরপরে কি যেন এক স্বপ্ন নিয়ে, সাবধান, এই যে 6টা গানের কথা বললাম, এই প্রত্যেকটা গান শুনবার পর আমার রিয়াকশনটা ছিল ইয়েস, এইবার লাগতেছে সাডেন ব্যান্ড। আসলে একটা ব্যান্ডের নামটা খালি ধামাকাদার একটা ইংলিশ নাম হলেই তো হবে না, সেটার মানে বাজানোটা, গাওয়াটা, কম্পোজিশনটা সবকিছুই সেরকম ধামাকাদার রকিং হইতে হবে। আমার মেন্টালিটি ছিল শ্রোতা হিসেবে এই ধরনের। তো আমি একেবারে বললাম, যারে পয়সা উসুল, 35 টাকাই উসুল, ক্যাসেটটা কিনছি, ঠকি নাই, ভালো জিনিস ঘরে আনছি, গানগুলো শুনবো। তো এইটাই ছিল ব্যান্ডের সাথে আমার পরিচয়ের ব্যাকগ্রাউন্ড। ভালোবাসাটা শুরু হলো আবার থার্ড অ্যালবামের কারণে। থার্ড অ্যালবামের শিরোনাম ছিল কে, ইংরেজিতে যেটাকে ভোকাবুলারি হু, WHO কোশ্চেনবোধক চিহ্ন। কভার চমৎকার ছিল, ফটো টটো লেখা টেখা সব কিছু মিলিয়ে মন জয় করে ফেললো আমার। তো এখন গানগুলো আমি বাসায় পড়াশোনার ফাঁকে ফাঁকে শুনি। সেই সময় আমি তো আগে বলেছি আমার একটা গ্যাং ছিল স্কুলে, 5 সদস্য বিশিষ্ট গ্যাং। গ্যাংয়ের মেম্বারদের নাম আবার একটু বলি। নাদির মুমতাহিন খান রাতুল, সে তো চলে গেল 94-এ, কানাডা শিফট হয়ে গেল। নাদির মুমতাহিন খান রাতুল যাবার আগে কয়েকজনের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়ে গেল যে তুমি ওদের সাথে উঠবা, বসবা, ওদের সাথে চলাফেরা করবা, তাহলে তোমার মেন্টালিটি ওদের সাথে ম্যাচ করবে। এর মধ্যে ছিল ইউসুফ আমিন, আক্তার হুসাইন, সাদাত রহমান, তারপরে আবদুল্লাহ রুবাইয়াত, মিল্টন। এই 5 জন, এই 5 জন মানে বাংলা রকের ব্যাপারে, গানের ব্যাপারে আমার মতোই সিমিলার মেন্টালিটির মানুষ, একেবারে কোয়াইট সিমিলার বলবো না, একদমই খাপে খাপে সিমিলার মেন্টালিটির মানুষ। ওরা শ্রোতা হিসেবে খুব ভালো, শুধু মিউজিশিয়ান ওখান থেকে আমি হয়েছি। ওরা কেউই কিছু গাইতে বা বাজাতে পারতো না, গুনগুন করে গাইতো ওইভাবে। ওরা ভালো লিসেনার, কানটা ভালো ছিল, মিউজিশিয়ানের কান, কিন্তু কিছু গাইতে পারে না বা বাজাতে পারে না, এরকম হচ্ছে ঘটনাটা। তো এই গ্যাংটার সাথে চলাফেরা করছি। 95-এ যেহেতু ফেল করে আরেকবার ক্লাস 9-এ ক্লাস করলাম, তো সেখানে ওদেরকে তো কাছে পেয়ে গেলাম, ওরা এক ক্লাস নিচু ছিল আমার। আমি
প্রথমবার যখন 94-এ বা 93-তে ক্লাস 8-এ পড়ি, তখনই নাদির মুমতাহিন খান রাতুল ফ্রেন্ডটা ওদের সাথে আমাকে একটু ফ্রি করিয়ে দিয়েছিল, পরিচয় করে দিয়েছিল যে ওদের সাথে আড্ডা টাড্ডা মারবা, আমি না থাকি যদি, তোমার কোনো সমস্যা হলে তাহলে তোদেরকে বলবা। তো আক্তার হুসেন করে যে আমার বন্ধুটা, ওর সাথে দেখলাম সাডেন ব্যান্ডের অ্যালবাম ও কালেক্ট করেছে, প্রত্যেকটা গান নিয়ে আমার মেন্টালিটি যেমন ওর মেন্টালিটিও তেমন, খুব আড্ডা জমে গেল ওর সাথে আমার। আমার সাথে আড্ডা দিতে গিয়ে গালের মধ্যে ঠাস করে চড়ও খেলো হঠাৎ করে একবারে ইংরেজি, সরি, বাংলা ব্যাকরণ ক্লাসে। উইস লিটল ফ্লাওয়ার স্কুলে আলম ও শামসুল আলম স্যার ছিলেন পুলিশদের মতন রাগী, ঠাস ঠুস হাত চলতো, হাসতেন কম, কথা বলতেন কম, ছোটোখাটো সুদর্শন ফর্সা মানুষ, কিন্তু ডেঞ্জারাস। ডিসিপ্লিন ভাঙছো তো চামড়া নামায় ফেলবে। যতক্ষণ ডিসিপ্লিনে আসো কিচ্ছু বলবে না, খুব ভালো লোক, ফেরেশতা মতো লোক, ভদ্রলোক। ডিসিপ্লিন ভাঙলেই ইবলিশ শয়তান। যাই হোক, আমি ওই স্যারটাকে রেসপেক্ট করি এখন পর্যন্ত। ওই স্যারের অনেক কিছুই আমার মধ্যে, পরে আমি যখন মিউজিকে শিক্ষকতা করছিলাম আবার, ওই স্যারের অনেক কিছুই আমার মধ্যেও চলে এসেছিল। যাই হোক, তো আক্তার এইভাবে গালে চড় খেলো, আর ওইটা টকিং টাইম তো না, আসলে ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাসের মধ্যে তো সাইড টক করাটা আসলে স্যাররা কখনোই ভালো চোখে দেখে না ওই রকম। তো যাই হোক, ক্লাস তো শেষ হলো, টিফিন টাইম ছিল, এরপরে স্কুলের পরে আড্ডারও সময় ছিল। আক্তারের সাথে অনেক দিন কিছুটা পথ রিক্সায় একসাথে এসেছি, আক্তার নেমে গেছে, অন্য রিক্সা ধরে বাসায় চলে গেছে, আমি বাসায় চলে আসছি, এরকম ঘটনা হয়েছে। তো আব তখন সে সময় আক্তারের সাথে আমার খুব ফ্রেন্ডশিপ গড়ে ওঠে এই সাডেন ব্যান্ডকে কেন্দ্র করে। তো সে সময় সাডেন ব্যান্ডের সব গানগুলি আমি অল্প অল্প একটু চেষ্টা করছি, গুনগুন করে তুলবার চেষ্টা করছি, অ্যালবামটা বারবার শুনছি। বাবা মা যখন বাসা থেকে বাইরে যায়, ফুল ভলিউমে গানগুলো শুনছি, গলা মেলাবার চেষ্টা করছি, ট্রাই করছি। দ্য নিবিড় ভাই মারাত্মক ট্রেন্ড ভোকালিস্ট, সম্ভবত উনি নজরুল গীতির ছোটখাটো কোর্স শেষ করে তারপর গান বাজনায় এসেছিলেন। ভরাট সুমিষ্ট কণ্ঠস্বর, আমার আইডল হয়ে গিয়েছিল সাডেন ব্যান্ডের নিবিড় ভাই তখন। তো ওখানে একটা গান ছিল হঠাৎ, যেই গানটার গল্প আজকে মাই পিএস এর এই নতুন এপিসোডে আজকে যে ট্র্যাকটা নিয়ে কথা বলছি। তো এই হঠাৎ গানটা আমি তুললাম, হঠাৎ গানটা আমি গাইতে গাইতে তুললাম। তো তুলবার পর একদিন আমার গ্যাংকে বললাম, আমার ওই গ্যাং নিয়ে আবার মাঝে মাঝে স্কুল ছুটির পরে, সব দিন না, কোনো কোনো দিন সঙ্গীত আড্ডা বসতো, যে কে কোন ক্যাসেট কালেক্ট করলো, কিনলো, কেমন লাগলো, আর আমি গাইতে টাইতে পারি কেমন সেটাও একটু শোনাতাম মাঝে মাঝে। তো সেদিন সেই আড্ডাতে সবাই গ্যাংয়ের উপস্থিত ছিল। এখানে বলে রাখা ভালো, আমার গ্যাংয়ের মধ্যে আবদুল্লাহ রুবাইয়াত যে ছিল, আবদুল্লাহ রুবাইয়াত ওয়াজ মোর ইনটু থ্র্যাশ মেটাল, প্রোগ্রেসিভ রক। ও বাংলা ব্যান্ডের গানের জগতে যদিও সে আমাকেই নিয়ে আসে লিসেনার হিসেবে প্রথমে, কিন্তু সে পাশাপাশি বিদেশি গান, মেটালিকা, স্করপিয়ন্স, রনি জেমস ডিও, এইগুলো বেশি শুনতো, এবং আন্ডারগ্রাউন্ড হেভি মেটালের প্রতি ওর আগ্রহটা বেশি ছিল। এই বাংলা গানের আলাপ আবার তার সাথে করলে সে রাগ করতো, মানে এই জাতীয় সাডেন ব্যান্ড জাতীয় নর্মাল ব্যান্ড যেগুলো একটু মেলোডিয়াস ব্যান্ড, এইগুলো সে বেশিক্ষণ শুনতে চেত, দূর বাদ দে তো, ভালো লাগতেছে না, ওর রিয়াকশন হতো এরকম। পাশাপাশি আমাকে খুব ভালোবাসতো সে, এমন নাই মত পার্থক্যের কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে গেছিল, এরকম কিছু না। তো ওই দিন সেই আড্ডার মধ্যে বসলাম, বসে আমি বললাম এই গানটা একটু শুনতো, আমি গাই গানটা। আমি গানটা করলাম, কিন্তু গানটার স্থায়ী লাইনটা যেটা, ওই যে তবু যেন মনে খুব পড়ে তোমাকে আবার, চলে যাওয়া তুমি যেন শুধুই আমার, এই যে জায়গাটা, এই জায়গাটায় আমি ধরা গেলাম। এই জায়গাটা মানে গানটা শেষ হবার পর রুবাইয়াত বলল, দোস্ত ভালো আর নেই, গাইছিস তুলসিস গানটা মোটামুটি ঠিক আছে, কিন্তু ওই জায়গাটা তবু যেন মনে পড়ে তোমাকে আবার, এটা তো অনেক বেস দিয়ে গাইছে এখানে, জিনিসটা সুন্দরভাবে নিচের দিকে নামছে গলাটা, তুই তো, তোর তো এখানে হচ্ছে না, তোর গলা পাতলা হয়ে যাচ্ছে, এই জায়গায় সাউন্ড কমে যাচ্ছে। তো অবশ্য আমার ফ্রেন্ড আক্তার ওয়াজ এ মাদারলি নেচার্ড পারসন, ও মায়ের মতো সেভ করার চেষ্টা করতো সবসময় আমাকে। ও বলতো যে আরে ও কি প্রফেশনাল ভোকাল নাকি, ও তো মাত্র শুরু করছে, আস্তে আস্তে হবে।
তো রুবাইয়াত বললাম, হইলে হইলে হবে, আমি যাই রে, আমার কাজ আছে আরো, গানের আড্ডা তোরা মার, আমি যাই। আসলে সেদিন আসলে কোনো প্রোগ্রেসিভ রক বা মেটাল নিয়ে যেহেতু আড্ডা হয় নাই, রুবাইয়াত, সাদাত রহমান ওরা বেশ মজা পেল না, ওরা চলে গেল। তো পরে আক্তার বলল যে প্র্যাকটিস কর, হয়ে যাবে, চল যাই গিয়া, বাপ মার রাগারাগি করবে ছুটির পর এতক্ষণ বাসায় থাকলে। আমরা খুব খুব সবাই গার্জিয়ানদের খুব কঠিন ডিসিপ্লিনে একটা ঘড়ি ধরা টাইম দিয়ে দেওয়া হতো, সেই টাইমের মধ্যে স্কুল থেকে বাসায় না ফিরলে খুব জবাবদিহিতার মধ্যে পড়তে হতো, এবং শাস্তি স্বরূপ বলা হতো যে আমরা বাবা মারা তোমাদেরকে এরপর আনতে যাব স্কুলে, 9-এ উঠছো বুঝছো, কিন্তু এরপর জুনিয়র ক্লাসের ছেলেমেয়েরা দেখলে তোমাদের হাসবে যে সিনিয়র ভাই বাবা মার সাথে স্কুল থেকে বাসায় যাইতেছে। সেই সময় আমরা 19-এ উঠবার পর, ওই 95-এর কথা বলছি, বাবা মা নিতে আসবে তারপর বাসায় যাবো, এটা একটা প্রেস্টিজ ইস্যু ছিল, লজ্জার ব্যাপার ছিল, আমরা একা একা বাসায় যেতে চাইতাম। তো সেটা সেই শর্তেই বাবা মা গ্রান্টেড করতো যে ঘড়ি ধরা টাইম দিয়ে দিব, এর মধ্যে বাসায় ফিরতে হবে। তো এইটা তো ছিল আমার স্ট্রাগলের অংশটা বলতেছি, ওই হঠাৎ গানটার ব্যাপারে। তো এরপরে অনেকগুলো বছর চলে গেল, আমি অন্যান্য গানও প্র্যাকটিস করছি সমান তালে, এই গানটাও মাথায় আছে। তখন ততদিনে আমার স্কুল ফাইনাল অর্থাৎ এসএসসি ক্যান্ডিডেট হিসেবে 1997 আমি পরীক্ষা শেষ করলাম। স্কুল থেকে তো বের হয়ে গেলাম, কলেজে তেজগাঁও কলেজে ভর্তি হলাম ফার্ম গেটের, এবং বাসাও শিফট করে আগারগাঁও এরিয়াতে চলে গেলাম। তো সেই সময় ওখানে গিয়ে আবার আমার একটা ছোট্ট গ্যাং হয়ে গেল। এই গ্যাংটা আসলে হয়েছে আমার এক খালাতো বোনের কারণেই, কারণ খালাতো বোনের হাজবেন্ডের ছোট ভাই ছিল আবার আমার কাছাকাছি বয়সের। সে আমার এই গান বাজনা এটসেট্রা সমস্ত কিছু খুব অ্যাপ্রিসিয়েট করলো, সেই ছেলেটা। তো ও ছিল, সোহেল করে একটা ছেলে ছিল, শাহান করে একটা ছেলে ছিল, তারপরে বসির করে একটা ছেলে ছিল। তো এরকম 3-4 জনের একটা গ্যাং এখানে হয়ে গেল। ওরা আবার দেখলাম, আমি তো ততদিনে টুকটাক স্প্যানিশ গিটার রিদম টিদম চেষ্টা করছি, বেসিক কর্ডগুলো বাজানোর গিটার রে, ততদিনে আমি একটু ফ্লুয়েন্ট হয়েছি। আমি বার কর্ড পারি না তখনও, বার হাফ বার কর্ডগুলো যে সি, ই মাইনর, এ মাইনর, ই মেজর, এ মেজর, ডি মাইনর, ডি মেজর, এফ মেজর, এইগুলো জি মেজর, এগুলি হাফ বার কর্ডে, মানে গিটারের হেড স্টকের কাছে যে কর্ডগুলো ধরা যায়, এগুলা বাজিয়ে বাজিয়ে বেশ কিছু গান আমি তখন পারি, মোটামুটি ফ্লুয়েন্ট। তো এটা তারা খুব পছন্দ করলো দেখে, এবং মাঝে মাঝেই ছাদে আমাকে ডাকতো, আমি গান টান করতাম গিয়ে। ওখানে সিনিয়র ভাইয়ের ছাদ ছিল একজনের। তো ওরা আবার আমার এই শিল্প চর্চাটাকে নার্সিং করার জন্য ওরা প্রায় ছাদে 2-3 মাস পর পর আয়োজন করতো যে তালাতকে ডাকা হোক, তালাত গিটার নিয়ে আসুক, তালাত তো নতুন গান বাজনা করতেছে, আমরা যদি না শুনি সে তো শিল্পী হিসেবে আগ্রহ পাবে না, উৎসাহ পাবে না, ওকে উৎসাহ প্রোভাইড করা আমাদের কর্তব্য আসলে। তো এভাবে কোনো রকম মাইক্রোফোন না, সাউন্ড বক্স না, ওইরকম না, ওই খালি গলায় গান গাওয়া, ওইভাবেই আয়োজন হতো, আয়োজনগুলো চলতো। তো আমি সুরে হোক বেসুরে হোক যতটুক পারি হোমওয়ার্ক জমা দেবার মতো করেই গানগুলো শোনাতাম, নিজের মনের আনন্দেও গাইতাম, মনে আনন্দটাই আসলে তখন খুব বেশি ছিল। তো এইভাবেই বেশ কয়েক বছরই থাকা হলো আমার ওখানে। তো একবার পয়লা বৈশাখ উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন এলাকার ছেলেপেলেরা বলল। ওরা তো আসলে আয়োজক থাকতো, আমাকে ঘিরে যেদিন গান বাজনা হবে, আর ওখানে সরকারি স্টাফ কোয়ার্টার্স কলোনি ছিল, ওখান থেকেও কিছু ছেলে পেলে ওরা ডেকে নিয়ে আসতো, যারা আমার গান শুনতে পছন্দ করতো, তারা এসে আমার গান টান শুনতেও দাঁড়িয়ে থাকতো। তো ওরা বললো, তোমাদের ওই ছেলেটা আছে না, কি যেন নাম, তালাত, হ্যাঁ, ওরে বলো পয়লা বৈশাখে বেলা 1টার দিকে আমরা সব জড়ো হচ্ছি, স্টাফ কোয়ার্টারের নিচে একটা হল রুমের মতো আছে, ওইখানে ও ও এসে গান করতে বলো ওকে। তো
আমি খুব খুশি হতাম সেই সময় আমাকে যদি কেউ ডাকতো পারফর্ম করবার জন্য, সেটা আমার কাছে খুব আনন্দের একটা ব্যাপার ছিল। কারণ আমি তো উঠতি মিউজিশিয়ান, তখন সিঙ্গার হিসেবে একটা সাইনবোর্ড তৈরি করতে চাইছি, তো আগ্রহ থাকাটা তো স্বাভাবিক। তো সেই সময় আমাকে গানের লিস্ট দেওয়া হলো, প্রত্যেকবারই আমাকে বলা হতো তুমি 10-12টা গান লিস্ট আপ করো, এগুলি বাসায় যায় রিহার্সাল করবা, অনুষ্ঠানের দিনে এগুলা গাইবা। এইভাবে চলতো আর কি অনুষ্ঠানগুলো। তো সেইবার আমাকে একটা গান গাইতে বলা হলো। গানটা প্রয়াত সঙ্গীত শিল্পী সঞ্জীব চৌধুরী এবং জনপ্রিয় সিঙ্গার বাপ্পা মজুমদার, ওনাদের যে দলছুট ব্যান্ডটা ছিল, শুরুর দিককার একদম গান, গাড়ি চলে না চলে না, ওইটা তখন টেলিভিশনে মাত্র প্রচারিত হয়েছে। তো দর্শকদের গ্যালারি থেকে নাকি একটা রিকোয়েস্ট দিয়ে দেওয়া হয়েছিল আগে থেকে যে এবার এই গানটা গাইতে হবে ওই ছেলেটাকে, অর্থাৎ তালাতকে। তো আমাকে সে সময় ওই আমার কাজিন সিস্টার যে, তার হাজবেন্ড এবং তার ছোট ভাই যে, নামগুলো প্রকাশ করছি না, ওরা উপস্থিত ছিল। বলল গাও তো, অডিশনের মতো মাঝে মাঝে ওরা উপস্থিত থাকতো। ওদের সামনে আমি অনুষ্ঠানের আগে গান টান একটু পারফর্ম করতাম, যে আগামীকাল কি গাইবা আমাদেরকে শোনাও তো। তো ওই গাড়ি চলে না গানটা আমি তাদেরকে শোনালাম। তো আমার কাজিন সিস্টারের যে হাজবেন্ড, অর্থাৎ আমার দুলাভাই, সে আমাকে বলল, দেখো তালাত, তোমার, আমি এতদিন ধরে তোমার গান শুনতেছি, আমার মনে হয় তোমার একটা ঘাটতি আছে প্র্যাকটিসে। তুমি লোয়ার জায়গাগুলা, যে লোয়ার পার্টগুলা, এগুলা খুব দুর্বল। এই জায়গাগুলোতে তোমার মিড রেঞ্জ কমে যায়, বেস কমে যায়, গলা পাতলা হয়ে যায়, একদমই সাউন্ড থাকে না। তোমার গলা তো নিচুতেই নামে না, তুমি সবসময় উঁচুর দিকেই তোমার প্রবণতা গানের। উঁচুর দিকে গাওয়ার তো তোমার সবসময় প্রবণতা, গলা নিচু করার চেষ্টা করো। এই গাড়ি চলে না চলে না গানটা কিন্তু একটা নিচু স্কেলের গান, কিন্তু তোমার গাইতে গিয়ে স্ট্রাগল হচ্ছে গানটা, কারণ যেহেতু তুমি নিচু গানগুলো গাওয়া প্র্যাকটিস করো না একদম। আমি প্রথম জিনিসটা রিয়ালাইজ করলাম যে কথাটা ঠিকই বলতেছে, আসলে আমি এইভাবে চিন্তা তো করিনি। আর ওই সময় তো আমার মাথার মধ্যে শুধু প্রমিথিউস, নোভা ব্যান্ড এবং ওয়ারফেস ব্যান্ড, যত চিৎকার করে গাওয়ার প্রবণতা। কারণ আমার ধারণা ছিল আমি চিল্লাইতে থাকলে এক সময় বড় হয়ে তাদের মতোই হয়তো গাইতে পারবো, কিন্তু গড গিফটেড ভোকাল রেঞ্জ যদি ওইরকম না দেওয়া থাকে, হাজার চিল্লাইলেও লাভ হয় না, সেটা আরও ক্ষতি হয় গলার। যেমন অনেক ক্ষতি আমি করে ফেলছি আমার ভয়েসের। এই বয়স অনুযায়ী যতখানি মিড রেঞ্জ আমার গলায়, যতখানি বেস থাকা উচিত, সেটা আমার ওই চিল্লা চিল্লি, অবৈজ্ঞানিক পদ্ধতিতে গান শেখা, গাওয়া, বেশি চিল্লাচিল্লি করা, এসবের কারণে এই ক্ষয়ক্ষতিটা হয়েছে। এটা আগেও বহুবার বলেছি। তো আমি জিনিসটা মাথায় নিলাম এবং আনফরচুনেটলি পয়লা বৈশাখের অনুষ্ঠানটা হলো না। সারাদিন সেদিন প্রচণ্ড বৃষ্টি, একদিকে রোদ, রোদের মধ্যে বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। অনুষ্ঠানটা ভণ্ডুল হয়ে গেল। আমি তো রেডি টেডি হয়েছিলাম সকাল থেকে, কিন্তু মন খুব খারাপ হলো, অনুষ্ঠানটা ক্যান্সেল হয়ে গেল। সেদিন আমার পারফর্ম করা হলো না গিয়ে। তো এভাবে, এটা আমি কত সালের কথা বলছি, 1999 এর দিককার কথা বলছি। এরপরে বেশ কিছু বছর মাঝখানে চলে গেল। তো এর মধ্যে আর্টসেল ব্যান্ড এবং শিরোনামহীন ব্যান্ড তখন আত্মপ্রকাশ করে অডিও বাজারে, এবং আর্টসেল এবং শিরোনামহীন এবং সিঙ্গার তাহসান, ওদের গানগুলো খুব জোরে সোরে শোনা যেতে থাকে। ওদের অনেক গান আমার ভালো লাগে। তো এদের গানগুলো গাইতে গিয়ে আমি দেখলাম যে এদের এমন কিছু গান আছে যেগুলো প্রথমে খুব লো রেঞ্জ থেকে শুরু হয়, তারপর মিডে যায়, ফাইনালি খুব হাইতে গিয়ে শেষ হয়। তো এই গানগুলো আমি একটু করলাম, জড়ো করলাম, যে আমি এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করি। তো এইগুলো ওই গানগুলো প্র্যাকটিস করতে করতে তখন আমার এই যে গলার নিচের দিকে নামাতে সমস্যা, বা নিচের দিকে গাইলে মানুষ পছন্দ করে না বা পারফরমেন্সটা ভালো হয় না, এই সমস্যাটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি রিকভার করতে লাগলাম। এখানে সবচেয়ে বেশি থ্যাঙ্কস আমি দিব সঙ্গীত শিল্পী তাহসান রহমান খান এবং শিরোনামহীন ব্যান্ডের এক্স ভোকালিস্ট তানজির তুহিন ভাইকে। ওনাদের গানগুলাই আমার এক্সারসাইজের ক্ষেত্রে হেল্পফুল হয়েছে খুব। তো ততদিনে আসলে অনেকটা সময় চলে গেছে। এই এলাকায় সেই গ্যাংটার সাথে আমার আর বন্ধুত্বটা ছিল না। আগারগাঁও এলাকায় আমি নিজের মতোই তখন একা মিশছি।
যাকে ভালো লাগছে তার সাথে মিশছি, বাকি সময় গিটারের টিউশনি, শিক্ষকতা এগুলো নিয়ে ব্যস্ত আছি। ফ্যামিলি তো নানান রকম সমস্যা, একটা স্ট্রাগল পিরিয়ড আমার চলছে। আমার বন্ধুর চাইতে নিন্দুকের সংখ্যাই বেশি আসলে সেই সময়টাতে। মুখের উপর তো কেউ কিছু বলে না, প্রচুর ব্যাক বাইটিং করে। আমিও আস্তে আস্তে মন মেজাজের অবস্থা ভালো ছিল না তখন, তো ওগুলো বলে লাভ নেই। যাই হোক, তো এর মধ্যেও আমার গানের প্র্যাকটিসটা কিন্তু আমি ঠিকই ওই সিডি শুনে শুনে, ক্যাসেট প্লেয়ার শুনে শুনে চালাতে থাকি প্র্যাকটিসটা। এবং ফাইনালি একদিন এটা বেশ পরে গিয়ে, ইয়ার 2006, 7, 2006, 2007-এর পরে গিয়ে 2008-9-এর দিকে গিয়ে ফাইনালি একদিন আমি এই সাডেন ব্যান্ডের যে হঠাৎ গানটা, ট্র্যাকটা, এই ট্র্যাকটার ব্যাপারে আমার সমস্ত স্ট্রাগল শেষ হয়। সেই দিন আমি খুব সুন্দরভাবে নিচু ওই জায়গাটা, তবু যেন মনে পড়ে তোমাকে আবার। যাক, এখন গাওয়া ঠিক হবে না, আমার গলাটা একটু বসা আছে, গলা সুরেও নেই খুব একটা এখন। তো আমি সফলতাটা অর্জন করি, গেয়ে আমি নিজেই বুঝতে পারি যে না, দিস ইজ সাউন্ডিং কোয়াইট বেটার। তো ফাইনালি এটাই ছিল সফলতার গল্প এই হঠাৎ গানটাতে। এবং আরও আমি গভীরভাবে তখন আসলে চিন্তা করতে শিখি যে একটা ভোকালিস্ট শুনতে হয়তো অনেক সময় থেকে খুব বেসিক গলা বা মিড রেঞ্জ মোটা ভয়েস টোনের মনে হয়, কিন্তু সে কিন্তু সব দিকেই ফ্লেক্সিবল। সে উঁচুতে যেমন ফ্লেক্সিবল, একটা রেকর্ডিং কি বলে ওটাকে, রেকর্ডিং স্টুডিও থেকে বের বের হওয়া একটা ভোকালিস্ট, অডিও বাজারে যার গান চলে আসে, তার ভয়েসটা যেমনই শোনা যাক না কেন, সে কিন্তু শেখার সমস্ত জায়গাগুলোই শেষ করে আসে। কি লো রেঞ্জ, কি মিড রেঞ্জ, কি হাই রেঞ্জ, সব জায়গায় সে খুব ফ্লেক্সিবল। তো নিবিড় ভাইয়ের এই হঠাৎ গানটা নিয়ে চিন্তা করতে করতে আর উনার অন্যান্য গানগুলো প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলি তখন আমি আরো বুঝতে পারি যে ডেঞ্জারাস। আর কি বলবো, অনেক শিখবার ব্যাপার আছে উনার মতো গান গাইতে চাইলে, অনেক। এবং উনার গানগুলা যেগুলো রেকর্ডিং বের হয়েছে, অ্যালবাম যেটা বের হয়েছে, ওইগুলাও যদি গাইতে চাই, ওইগুলাও যদি উনার মতো তো না, উনার ধারে কাছেও যদি গাইতে চাই, অনেক শুনে শুনে প্র্যাকটিস করবার ব্যাপার আছে। এইটা আমি তখন বুঝতে পারলাম। আর সেদিন আমি একাই সেলিব্রেট করলাম গানটা, একাই ছিলাম রুমে সেদিন, কারণ সেদিন আমার এই গানটা শুনবার মতো আর কোনো না স্কুলের ফ্রেন্ডরা ছিল, না সেই এলাকা ভিত্তিক গ্যাং ছিল। বন্ধুহীন মানুষ হয়ে গেছি ততদিনে আমি। আমার একটাই বন্ধু ছিল, এলিট নাম, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো সে সময়। সেই একটু সমজদার ছিল, বাট সে ওই সমজদার পর্যন্তই। ব্যান্ডের মিউজিক নিয়ে, সিঙ্গিং নিয়ে, থ্রোয়িং নিয়ে, এগুলো নিয়ে দীর্ঘ সময় আলাপ আলোচনা, ওইসব কোয়ালিটিস তার ছিল না। সে অন্য লাইনের বন্ধু, অন্যরকম বন্ধু। তার মুভিজের ব্যাপারে, মনীষা কৈরালার সিনেমা দেখবার ব্যাপারে তার আগ্রহটা একটু বেশি ছিল। যাই হোক, সব বন্ধু তো আর একরকম হয় না। তো আমি গানটা নিজেই গাইতে পেরে বুঝলাম যে এতদিনে আমি করতে পেরেছি, গানটা সেইভাবে পিক আপ করতে পেরেছি, তুলতে পেরেছি। আর সে সময় তখন আমার আসলে স্কুলের সেই ফ্রেন্ডগুলোর কথা মনে হলো, আক্তার হোসাইন, সাদাত রহমান, মিল্টন, আবদুল্লাহ, ইউসুফ, নাফিজের নামটা সরি বলতে ভুলে গিয়েছিলাম, নাফিজ। নাফিজ এবং রুবাইয়াত একটু হেভি মেটালের দিকে বেশি আগ্রহী ছিল, আর অন্যান্যরা সব রকম মিউজিকই শুনতো। তো ওদের কথা মনে পড়ে, রুবাইয়াতের কথাটা মনে পড়লো খুব, যে রুবাইয়াত থাকলে আজকে শোনাতে পারতাম যে দেখ দোস্ত, ফাইনালি তো পারছি, সেদিন তো উঠে গেছিলি তুই। আর স্মৃতি মনে পড়লো 1995-এ, জীবনে প্রথমবার এবং জীবনের শেষবারের মতো আমি ফ্যামিলি থেকে পারমিশন পাই যে ফ্রেন্ডসদের সাথে পয়লা বৈশাখে ঘুরতে বের হতে পারবো সারাদিন। সারাদিন তো না, বেলা 3টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তো পয়লা বৈশাখে আমাকে বাসা থেকে যাতায়াত ভাড়া দেওয়া হয়েছিল, কিছু টাকা পয়সা দেওয়া হয়েছিল, এবং স্বাধীনতা, সেটা আমার খুব আনন্দের একটা স্মৃতি। 95-এর কথা আবার রিকল করছি, 95-এর পয়লা বৈশাখের কথা বলছি। সেদিন আক্তার হোসাইন, সাদাত রহমান, মিল্টন, আমি, ইউসুফ আমিন, ওরা সবাই ছিল আমার রক মিউজিক গ্যাংয়ের লিসেনার ফ্রেন্ডস যারা। তো
সেদিন সারাদিন খুব আনন্দ করেছি। রিক্সা করে, এক রিক্সায় 4 জন করে উঠে, উঠে ঘুরেছি এবং মজার ব্যাপার সেদিন আক্তার আর আমি সারাদিন একটা আন্ডাররেটেড ব্যান্ডের গান গেয়েছি। যেই ব্যান্ডটার নাম হলো সাডেন। যেই ব্যান্ডটাকে নিয়ে আজকে আমি গল্প করলাম আপনাদের সাথে। সারাদিন টুকটাক করে সাডেন ব্যান্ডের 3rd অ্যালবামের যত গান ছিল রিক্সায় উঠে আমি চিৎকার করে, করে সেই গানগুলো গাইছিলাম, গাইবার চেষ্টা করছিলাম। সুরে হোক, বেসুরে হোক, আশেপাশের যাদেরকেই পাচ্ছিলাম, শাড়ি পরা মেয়েরা, তাদের দৃষ্টি আকর্ষণ, এটসেট্রা এটসেট্রা, ওই বয়সে যা যা থাকে গান গেয়ে গিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলাম রিক্সায় ঘুরে ঘুরে। এবং পুরোটা সময় আক্তার আমার সাথে সঙ্গ দিচ্ছিল, কারণ সাডেন ব্যান্ডের ওই অ্যালবামটার ব্লাইন্ড ফ্যান বলতে ওই স্কুলে মনে হয় তখন ওই আমরা 2 প্রাণী ছিলাম, আক্তার হোসেন আর তালাত রহমান খান। তো এই স্মৃতিটাও মনে পড়লো। আর পাশাপাশি আরেকটা জিনিস অ্যাসিস ব্যান্ডের সাইফ ভাইকে একটু বলতে চাই, স্ক্রিনের ওই পাশে যদি আপনি থেকে থাকেন। একটা জিনিস আপনার কমন পড়বে আমাদের সাথে, বিটিভির আমলে আমরা যখন ব্যান্ড শো দেখতাম, আমাদের খুব দুঃখের ব্যাপার ছিল, প্রিয় গান যখন আসতো, কোনো একটা অ্যালবামের ক্যাসেটের প্রিয় গানটা যখন ভিডিও চিত্রায়ন আমরা দেখতাম, তখন ঠিক গিটার সলোর সময় ক্যামেরাটা সরে যেত। গিটারের থেকে ড্রামের দিকে ক্যামেরাটা নিয়ে যাওয়া হতো। ড্রামের কোনো একটা সলোর সময় ভোকালের দিকে ক্যামেরা ধরে রাখা হতো। কিবোর্ডের কোনো পিসের সময় ভোকালের নাচানাচি দেখানো হতো। অর্থাৎ যেই ইনস্ট্রুমেন্টটা বাজছে ঠিক তার বিপরীত দিকে ক্যামেরাটা চলে যেত। ক্যামেরাম্যানরা মূর্খ ছিল না কি ছিল আমি জানি না। আমরা খুব কষ্ট পেতাম সেই সময়। বিটিভির ব্যান্ড শো আমরা যে দেখতাম, ব্যান্ড মিউজিক খোর পোলাপান যারা ছিলাম, ক্যামেরার কাজগুলো যত্নশীল ছিল না সেই সময়। আমাদের শ্রোতাদের খুব একটা অভিযোগ ছিল এটা নিয়ে, এবং এই অভিযোগ আমরা পৌঁছাতেও পারতাম না তাদের কাছে। ওই বস্তা পচা ক্যামেরার কাজ বলা ব্যান্ড শোই আমাদের বসে বসে দেখতে হতো, কারণ নেশা যেই জিনিসটার প্রতি সেটা তো খুঁজবেই মানুষ। তো এইরকম একটা ব্যাপার ছিল। পরে আস্তে আস্তে অবশ্য ক্যামেরার কাজ 96-এর দিক থেকে অনেক উন্নত হয়। ওভারঅল 100% সিনারি বদলে যায় সেটা বলবো না। কিছু কিছু ব্যান্ড শোতে দেখা যায় শিক্ষিত ক্যামেরাম্যানরা কাজ করতো, তারা যন্ত্রের ভাষাটা বুঝেই ক্যামেরাটা চালাতো। আবার কিছু কিছু ব্যান্ড শো হতো সেগুলাতে অশিক্ষিত মিউজিশিয়ানদের ক্যামেরার কাজ দেখলেই আমরা বুঝতে পারতাম যে এই যে আজকে ক্যামেরাম্যান মামু পাবলিক ভালো না, সেন্স কম। তো 1995-এর একটা ঘটনা দিয়ে আজকে আলোচনাটা শেষ করি। এটাও স্মৃতিচারণ করছিলাম। এইগুলো স্মৃতিতে আর কি, ওই যে সফলতার সময়টা, সাডেন ব্যান্ডের হঠাৎ গানটা যেদিন আমি সফলভাবে গাইতে পারলাম আর কি, সেদিন এগুলো মাথায় আসছিল স্মৃতিগুলো। একটা গান, এই যে হঠাৎ, এই গানটাই আসলে টেলিভিশনে একবার প্রচারিত হয়েছিল 95-এর শেষের দিকে বোধহয়। এটা জুলাই আগস্টের পরে হবে, আমি সরি মাসটা খেয়াল করতে পারছি না। 9-এ পড়ি তখন আমি। পত্রিকায় দেখেছিলাম সাডেন ব্যান্ডের গান প্রচারিত হবে। আমি একটা অনুষ্ঠান বসে রইলাম, সারা অনুষ্ঠানটা গিললাম, এবং সেটা কোনো গানের অনুষ্ঠান ছিল না, একটা ম্যাগাজিন অনুষ্ঠান জাতীয় কিছু একটা ছিল। শেষের দিকে আর কি সাডেনের গানটা হবে, তো হঠাৎ গানটা আসলো সেই সময়। তো সেই গানটায় আমার খুব প্রিয় লম্বা একটা গিটার সলো ছিল, ডিস্টরশন গিটার সলো, এবং এই গিটার সলোটাই গানটার প্রেমে পড়ার ক্ষেত্রে আসলে সহায়ক ছিল। আমার মূল সূত্র ওইটাই ছিল, যেটার কারণে গানটার প্রতি আমি ইন্টারেস্টেড হয়েছিলাম। তো গিটার সলোটার জায়গা যখন আসলো, মানে আমি খুব একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে এই যে এখন তো ক্যামেরা সরাই ফেলবে গিটার থেকে বা কিছু, কিন্তু সেদিন ক্যামেরাম্যান আমাকে তৃপ্ত করলো। সত্যি কথা, গিটারিস্ট উপল ভাইকে সে একেবারে বিদেশি ফরেনার গিটারিস্টদের মতো করে উনি কভার করলেন। পুরোটা গিটার সলো জুড়ে উনাকে দেখানো হলো, যেটা আমার খুব একটা তৃপ্তির নিঃশ্বাস ছিল সেই দিন, যে না, আজকে যেটা গানটা দেখেছি, যখন যে ইনস্ট্রুমেন্টটা বেজেছে, মোটামুটিভাবে ক্যামেরাম্যান খুব শিক্ষিতভাবেই ক্যামেরা চালিয়েছে। যখন যেখানে ক্যামেরা ফোকাস করার প্রয়োজন, ক্যামেরাটা ফোকাস হয়েছে। তো সেই দিন আমি আসলে খুব খুশি হয়েছিলাম সেই গানটা দেখে। এবং ব্যান্ডে আসলে সাধারণত পুরনো মেম্বার চেঞ্জ হয়ে নতুন মেম্বার যখন ঢুকতো, সেই সময় 91, 2, 3, 4-এর কথা বলছি, নতুন মেম্বারদেরকে ক্যামেরাম্যানরা কেন যেন ফোকাস করতে চাইতো না। ব্যান্ডের ওই যে পুরানো ভোকাল যারা, ফাউন্ডার মেম্বার যারা, তাদের দিকে ক্যামেরা বেশি বেশি ধরা হতো। এগুলা কি অলিখিত চুক্তি টুক্তি ছিল কিনা ক্যামেরাম্যানদের সাথে আমি জানি না, হতে পারে সেরকম কিছুই না, ক্যামেরাম্যানদেরই মূর্খতা।
নতুন মেম্বাররা যতই লম্বা সময়ের কিবোর্ড পিস থাক বা লম্বা সময়ের গিটার সলো থাক, তাদের দিকে কেন যেন ক্যামেরাম্যানরা ধরতে চাইতো না ক্যামেরা। সেই পুরানো ভোকালটার দিকেই ক্যামেরা ধরে তাকিয়ে থাকতো। কিন্তু এই অনুষ্ঠানটা ছিল আমার জীবনে ব্যতিক্রম। উপল ভাইকে একেবারে খুব চোখ ভরে দেখলাম সেদিন। কারণ গিটার সোলোটা বাজবার সময় ক্যামেরাটা যদি গিটারের দিকে না থাকে, আমরা ব্যান্ড মিউজিক খোর পোলাপান যারা, তারা খুব কষ্ট পাই। তো সেই দিন আসলে কষ্টের ব্যাপারটা হয়নি, খুব খুশি ছিলাম। তো এবং সেই দিনই আসলে এই ব্যান্ড শোটা দেখবার পর, এই মিউজিক ভিডিওটা দেখবার পর আর কি, এই গানটার প্রতি আমার প্যাশন আরও বেশি কাজ করে যে এই গানটা আমাকে তুলতে হবে গলায়। তো একে একে সব পর্বই তো শেষ হয়ে গেল মাই ফ্রেন্ডস। গানটার সাথে পরিচয়ের ব্যাকগ্রাউন্ড বললাম, ব্যান্ডের সাথে পরিচয়ের ব্যাকগ্রাউন্ড বললাম, স্ট্রাগলের ব্যাকগ্রাউন্ড বললাম এবং সফলতার ব্যাকগ্রাউন্ড বললাম। সেই সাথে কিছু স্মৃতিচারণও জুড়ে দিলাম, সফলতার পর মেন্টালিটিটা কেমন হয়েছিল আমার। কেমন লাগলো আপনাদের কাছে আজকে? অনেক লম্বা আড্ডা হয়ে গেল। তো আজকের মতো তো তাহলে চলে যাবার সময় হয়েছে। নতুন এপিসোড আপলোডের অপেক্ষায় থাকুন। সবার দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য, নিরাপদ জীবন কামনা করি। ভালো থাকবেন সবাই। তালাত রহমান খান আজকের মতো বলতে চাই আল্লাহ হাফেজ।